প্রথম রোজার ইফতার আয়োজনে ব্যস্ততা। ঐতিহ্যবাহী বাহারি খাবার নিয়ে প্রস্তুত পুরান ঢাকার চকবাজার। অফিস শেষে ঘরমুখ কর্মব্যস্ত মানুষ। ঈদের আগে ফ্যামিলি কার্ডে পাইলট প্রকল্প শুরুর সিদ্ধান্ত। সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। দেশের স্বার্থ নিশ্চিত করে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করবে সরকার, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিভিন্ন দেশে আবারও ভিসা চালুর বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। দু একদিনের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আবারও অস্বীকার তেহরানের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আর প্রায় 2 ঘন্টার মধ্যেই প্রথম রোজার ইফতার। প্রথম দিন পরিবারের সাথে ইফতার করতে উন্মুখ হয়ে আছে সবাই। পবিত্র রমজানের প্রথম দিনেই বাহারি ইফতারের সমাহার হয় পুরান ঢাকার চকবাজারে। প্রায় 400 বছর ধরে বাঙালি রসনা বিলাসের অন্যতম কেন্দ্র ইফতারের এই বাজার। এবং রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজার যেন তার সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। এ বিষয়ে আমরা দেখতে চাই আরেকটু সেখানকার চিত্র কেমন। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন, রাব্বি সিদ্দিকী সেখানে আছেন। ইফতার মানেই চকবাজারের ইফতার, এটা আসলে সেই গত 400 বছর যাবৎ বাঙালির ঐতিহ্য। রাব্বি, আজ কি কি আইটেম আছে একটু আমাদেরকে সেখানকার চিত্রগুলো দেখাবেন। আজ তো প্রথম রমজান, তাই আসলে আজকে থেকেই কিন্তু চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার, সেই ইফতারের যে পসরা সেটা কিন্তু জমে উঠেছে। যদিও কিন্তু চাপটি ওরকম নেই। এরই মধ্যে কিন্তু আমি যদি ইফতারের আইটেমগুলো দেখাই, যে সাসলিক থেকে শুরু করে কাবাব, চপ, মুরগি, কবুতর, কোয়েল পাখি, নানান আইটেম কিন্তু আছে। আমরা একটু শুনতে চাই কি কি আইটেম আছে। মুরগি কাবাব আছে, মুরগির সাসলিট আছে, গরুর সাসলিট আছে, টিকা কাবাব আছে, জালি কাবাব আছে, কোয়েল পাখি আছে, পিঠা আছে। এরকম সবচেয়ে বেশি সেল হয় কোনটা? সবচেয়ে বেশি নেয় বেশি সেল হয় এই যে জালি মুরগির সাসলিট, গরুর সাসলিট, মুরগির সাসলিট, কিন্তু সবচেয়ে বেশি সেল। এছাড়া তো অন্যান্য আইটেম তো আছেই, যে ভাজা পোড়া যে আইটেম যেগুলো সবসময় খাওয়া হয় সেগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এখানে সবচেয়ে বেশি যে আইটেমগুলো চলে, শিক কাবাব, জালি কাবাব, বটি কাবাব, সুতি কাবাব, নানান কাবাব আইটেমের কাবাব। সেই সঙ্গে ইদানিং যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যে খাসির, আস্ত খাসির রান, হাঁস, সেই সাথে তেহেরি, বিরিয়ানি, এই আইটেমগুলো তো আছেই। দেখতেই পাচ্ছেন যে এখানে তেহেরি এবং বিরিয়ানি আইটেম, এই আইটেমগুলো কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। এইখানকার খাবার অবশ্যই খুবই টেস্টি হয়, এবং সেই কারণেই এই পুরান ঢাকার যারা বাসিন্দা, সেই সাথে অনেকেই টেস্ট করতে কিন্তু এখানে আসেন। তারা বলেন যে আসলে তাদের এই ইফতারগুলো না হলে তাদের আসলে ইফতার পরিপূর্ণ হয় না বলে তারা দাবি করেছেন। আমরা দেখছিলাম যে পুরো ইফতার আয়োজন, বিভিন্ন ধরনের মুখরোচক আয়োজনে কিন্তু পুরো এই চকবাজার এলাকা জমে উঠেছে, এবং সেই সঙ্গে ক্রেতাদেরও কিন্তু অনেক চাপ আছে। ছিলাম আমরা আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ রাব্বি। ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে কথা বলেছেন বন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। খাদ্য, মৎস্য, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, এ প্রকল্পের জন্য বেশ কিছু জেলা উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে সুবিধা দেওয়া হবে, পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো হবে। এদিকে দুপুরে তারেক রহমান আবারও আন্তঃ মন্ত্রণালয় সভায় বসবেন। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন, পুনর্খনন কর্মসূচি নিয়েও তিনি আলোচনা করেছেন। একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। বিশেষ করে মহিলা যারা আছে
এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে, বিশেষ করে হতদরিদ্র মহিলারা। এই কারণে আমরা এই ধরনের সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে, এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 7:30টায় তার সাথে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই বাংলাদেশকে এখন ভিন্নভাবে দেখতে হবে বহির্বিশ্বকে। প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে এই বার্তা স্পষ্ট করে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মেরুদণ্ড শক্ত, বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করবে তার সরকার। জানান, বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সহ অনেক দেশের সাথে সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে বাংলাদেশ বলেও জানান শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথের পর বৃহস্পতিবার সকালে প্রথম মন্ত্রণালয়ে আসলেন সাবেকেই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। সকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এর পরপরই মন্ত্রণালয়ে আসেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকেও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মন্ত্রণালয়। প্রথম দিনেই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বোঝার চেষ্টা করেছেন মন্ত্রণালয়ের কার্যক্রম, দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিমন্ত্রী জানান, বদলে যাওয়া বাংলাদেশকে আগের মতো করে দেখার সুযোগ নেই আর। সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সহ নানা ইস্যুতে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। জটিলতা আছে কূটনীতির আরও অনেক ক্ষেত্রেও, সেসব কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে আসে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে ভিসা স্বাভাবিক করার প্রসঙ্গ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষের পথে গাজায় সৈন্য পাঠাতে বিদায়ী সরকারের উদ্যোগ, এসব ইস্যুতে নতুন সরকার কি করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তো অবশ্যই এগুলো আলোচনা হবে, আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। শিক্ষক নিয়োগ বদলি প্রক্রিয়া একটি সিস্টেম আনা হবে, আর বদলি বাণিজ্য বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে। বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবির বিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প।
গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। আওয়ামী লীগ ইস্যুতে হুঁশিয়ার করে নাহিদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে প্রতিহত করা হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে নির্বাচন হয়েছে। অভিযোগ করেন, নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে। আর মন্ত্রিসভায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনের পর বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। একদিকে তারা বলতেছে প্লট নিবে না, তারা গাড়ি নিবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়। সহিংসতার শঙ্কা থাকলেও দেশে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার পরিষদের শপথ ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ উঠে এলো। প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা, সুশাসনের প্রত্যাশা নিয়ে সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, 297 জন নির্বাচিত এমপির মধ্যে 180 জনই ব্যবসায়ী। উপাত্তে জানানো হয় 47.81% প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যার মধ্যে 33 জন স্বল্প আয়ের, 43 জনের আবার বার্ষিক আয় কোটি টাকার বেশি। শীর্ষ 10 উপার্জনকারীর 9 জনই বিএনপি থেকে নির্বাচিত বলে জানানো হয়। একই সাথে শীর্ষ ঋণ গ্রহীত এবং আয়কর প্রদানের প্রথম 10 জনও দলটির বলে উল্লেখ করা হয়। যে এই নির্বাচনটা ব্যাপক সহিংসতাপূর্ণ হতে পারে, কেননা বাইরে অস্ত্রের ছড়াছড়ি এরকম নিউজ আসছিল, বাইরে সন্ত্রাসীরা আছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, এগুলো নিয়ে শঙ্কা ছিল। তবে এই যেভাবে নির্বাচনটা হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ। সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার বিচার নিজস্ব গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের পাশাপাশি বিচার কার্যক্রম বাধাগ্রস্ত না করতে বিএনপি আহ্বান জানান। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই হত্যাযোগ্য আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত শেখ হাসিনা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে 3টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা। সব মিলিয়ে 457 জন আসামির বিচার চলছে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বিচার নিয়ে ইতিবাচক বর্তমান সরকারও। যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার খোঁজ নিতে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। পরে সরকারকে আহ্বান জানান দ্রুত শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের ও বিচারের মুখোমুখি করার। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ আকরাম খান রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি 2 মার্চ ধার্য করেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া 4টি ওয়াগন উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে 9 ঘণ্টা পর রাজশাহী রহনপুর চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর 5টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের 4টি ওয়াগন, তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে সকাল 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে বিকেল 3টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। দু একদিনের মধ্যে ইরানে হামলার পুরো প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। জানিয়েছে, বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরান নিয়ে আলোচনা হয়েছে। যদি হোয়াইট হাউস বলছে ইরানকে এখনও চুক্তির সুযোগ দিচ্ছেন ট্রাম্প। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আবারও অস্বীকার করেছে ইরান। ইরানের সাথে কূটনৈতিক আলোচনার মধ্যেও হামলার হুমকি ধামকি থামায়নি যুক্তরাষ্ট্র। একই সাথে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও সিএনএন বলছে, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে বুধবার আলোচনা হয়েছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এখনও চূড়ান্ত নির্দেশ দেননি মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমগুলোর দাবি, আগামী কয়েকদিনে বেশ কিছু মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত ইরানের পাল্টা হামলার ক্ষয়ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত। যদিও হোয়াইট হাউস বলছে, এখনও কূটনৈতিক সমঝোতাই চাইছেন ট্রাম্প। ইরানে হামলা চালানোর অনেক কারণ ও যুক্তি রয়েছে। অপারেশন মিডনাইট হ্যামার কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের অত্যন্ত সফল একটি অভিযান ছিল। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট, কূটনীতি সর্বদা তার প্রথম বিকল্প। ইরানের জন্য এই চুক্তি করা খুবই বুদ্ধিমানের কাজ হবে। এদিকে ইরানের দাবি, পারমাণবিক অস্ত্রের মালিক কখনোই হতে চায়নি দেশটি। তবে বেসামরিক উদ্দেশ্যে চলমান পারমাণবিক কর্মসূচি বন্ধ করা হবে না বলেও জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চাইনি। তারা যে কোনোভাবেই এটি যাচাই করে দেখতে পারে। আমরা তার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আমাদের রোগীদের বাঁচাতে অথবা শিল্প ও কৃষির উন্নয়ন ঘটাতে জ্ঞান বিজ্ঞানের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত মেনে নেব না। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তির আলোচনা শুরু হলেও তা ভেস্তে গিয়েছিল ইসরায়েলের হামলায়। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কারণে আবারও বাড়ছে একই পরিণতির শঙ্কা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি। তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় যুদ্ধজাহাজ পৌঁছানোর পর রুশ কর্মকর্তাদের স্বাগত জানানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইরানে আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওমান সাগর ভারত মহাসাগরে বৃহস্পতিবার নৌ মহড়া চালাবে রাশিয়া ও ইরান। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মধ্যে হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এ ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।